বলতে পারবে না। আগামী 2টা বছর আমাকে কারো কাছে মাইর খেতে হবে না। তার মানে তুমি আমার সাথে রাগ করে এমন করেছো? আমার ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। তুমি বিয়ে না হয় 5 বছর পর করো, কিন্তু বিদেশে যেও না। তুমি কি চাও না তোমার স্বামী মাথা উঁচু করে চলুক? তোমাকে এখন বিয়ে করলে মানুষ আমাকে বলবে মেয়ে মাস্টার্স পাস, ছেলে অনার্স। আমি আমার ভালোবাসাকে মানুষের কাছে হাসির খোরাক করতে পারবো না। এইটাই কি তোমার শেষ কথা? আমাকে যেতে দাও, এতে দুজনের ভালো হবে। আমি আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না, তোমাকে আর সন্দেহ করব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে কখনো হারাতে চাই না। আরিফা, তুমি এত পাগল হলে আমি যেতে পারবো না। তুমি আমাকে যেতে দাও, আমি পড়ালেখা করে তোমার কাছে ছুটে আসবো। কেন যাবে তুমি? আমার কাছে থাকো। তোমার মন চাইলে তুমি কানাডায় যেতে পারো, আর আমি তোমার সাথে প্রতিদিন ভিডিও কল করে কথা বলবো। ও আরেকটা কথা, তুমি মনে হয় আফিফার খবর জানো না। ওই দিন যে ছেলেকে সাথে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, সেই ছেলের সাথে আফিফা চুটিয়ে প্রেম করছে। কোন দিনের কথা বলছো তুমি? ওই যে ফেসবুকে যেদিন আমাকে নিয়ে ছবি পোস্ট করেছিল, ওই দিন রাব্বানি হোসাইন আমার সাথে ছিল। সেই ছেলেকে আফিফা ভালোবাসে। ওই কারণে আমি তোমাকে মেরেছিলাম, আর মাও তোমাকে মেরেছিল। হ্যাঁ, কিন্তু ওই দিন আমি বিনা কারণে মার খেয়েছিলাম। আর মারবো না, বিদেশে যেও না প্লিজ। আমার নিজেকে তোমার জন্য প্রস্তুত করতে চাচ্ছি। মাত্র 2টা বছর তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমাকে তুমি বিশ্বাস করো না কেন? যদি গিয়ে সাদা চামড়া দেখে বিয়ে করে ফেলো, তাহলে আমি কিন্তু মরে যাব। আমার সিনিয়র আপুকে রেখে কারো প্রেমে পড়তেই পারি না। আর তাছাড়া আমি জীবনে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসিনি। তুমি প্রতিদিন আমাকে কল দিবে, আমি তোমার সাথে কথা বলা ছাড়া থাকতেই পারবো না। তাহলে তুমি অনুমতি দিচ্ছ তো? ওখানে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে। কখন যাবে? বিকালে। আমি যদি আজকে তোমাদের বাসায় থাকি, তাহলে কি তুমি আপত্তি করবে? তোমার ইচ্ছা, তবে আমি রাতে তোমার সাথে বসে আড্ডা দিতে পারবো না। আমার বাসায় অনেক কাজ আছে। ব্যাগপত্র গুছানো হয়ে গেছে? কিছুটা হয়েছে। বাসায় চলো, আমি নিজের হাতে গুছিয়ে দেব। ঠিক আছে, আন্টি আর আঙ্কেলকে বলে নাও, নয়তোবা ওনারা চিন্তা করবে। আচ্ছা, তুমি মা বাবাকে বলেছো যে তুমি বিদেশে যাচ্ছ? হ্যাঁ, সকালে তোমার বাবা আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। চলো তাহলে। চলো। তারপর বাসায় এলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। সবাই মিলে আমার ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে। আমি সাইদ ও মিজানকে আসতে বললাম, ওরা এলো, ওদের সাথে দেখা করলাম। রাতে আবার খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। কিছুক্ষণ পর আরিফা ছাদে আসলো। একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি, মনটা ভালো লাগছে না। তাহলে যেও না। তোমার কথা চিন্তা করেই মন খারাপ হচ্ছে। আমার কথা তোমার ভাবার সময় আছে তাহলে? আমি ভাবছি যদি বিদেশে কোনো সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলি, তাহলে তোমার কি হবে? আবার শুরু করলা? আজকে আমি তোমাকে মারতে পারবো না, তাই এমন করছো। আমাকে একবার জড়িয়ে ধরবে প্লিজ? এই কথা বলার সাথে সাথে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমিও কান্না শুরু করলাম। সবকিছু রাগের মাথায় করেছি, কিন্তু আসলে তো আমিও আরিফাকে পাগলের মতো ভালোবাসি। অনেকক্ষণ পর আমি শান্ত হলাম। আরিফা, এই আরিফা, এবার আমাকে ছাড়ো। আর একটু পর, এখন একটু এভাবে ধরে রাখো। এমন সময় তানিশা গলা কাশি দিয়ে ছাদে এলো। দুজন ঝটকা মেরে ছেড়ে দিলাম। মনে হয় এখন ছাদে আসাটা আমার উচিত হয়নি। না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেন? এখন ছাদে আসলে কি সমস্যা? তোরা তো দুজন ধরে পিষে ফেলছিলি, তাই বললাম। কই, কিছু না তো। আমি একটু নিচে যাচ্ছি, আমার একটু কাজ আছে। তোরা দুজন থাক, আমি নিচে যাচ্ছি। আর পারভেজ, তোর সাথে বাবার কি জানি কথা আছে। না, চল এখনই যাই। 5 মিনিট পর যাব, তুমি এখন থাকো। আর তানিশা, তুই নিচে যা। পাগলামি করো না তো, আঙ্কেল আন্টি আসছে, নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। তাহলে আবার ছাদে আসবা। চলো নিচে চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পারভেজ, তোর আঙ্কেল বলেছিল তোর আর আরিফার বিয়েটা আজকে হয়ে যাক। এটা আবার কেমন কথা? আমি এখন বিয়ে করতে পারবো না। আমরা চাই আরিফাকে তোমার মায়ের সাথে থাকুক। এমনিতেই থাকুক, কোনো সমস্যা নেই। আপনি মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছেন না। পড়ালেখা শেষ না করে আমি বিয়ে করতে পারবো না। বেয়াদবি নিবেন না দয়া করে। আমি বিয়ে করে বউ বাসায় রেখে পড়ালেখা করতে পারবো না। অসুবিধা কি বাবা, তোমার কাছে রাখো। আর তোমার কি টাকা পয়সার অভাব আছে যে বিদেশে গিয়ে বড় ডিগ্রি নিয়ে আসতে হবে এবং চাকরি বাকরি করে সংসার চালাতে হবে? আঙ্কেল, সকালবেলা আপনি আর আন্টি আমাকে অনুমতি দিয়েছেন, আর এখন অন্য কথা বলছেন। দেখুন ভাই সাহেব, আমি আমার ছেলের উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারছি না।
আর আমার ছেলের চেয়ে বড় মেয়ে আছে, তাই আগে আমি তার বিয়ে দিতে চাচ্ছিলাম। এখন যদি আপনারা এমন করেন তাহলে কিভাবে কি হবে বলেন? তাহলে আপনি আপনার মেয়েকে বিয়ে দেন, এরপর পারভেজ পড়ালেখা শেষ করে আসুক, পরে বিয়ে করবে। তারপর আমি আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর আরিফা কল করে ছাদে যেতে বলল এবং ছাদে গেলাম। আবার ছাদে আসতে বললে কেন? আজকে বিয়েটা করলে কি এমন হতো? পড়ালেখা করেই বিয়ে করব, আর বিয়ে করব বড় অনুষ্ঠান করে। এমন চুপ করে বিয়ে করব কেন? আমি মা বাবাকে অনেক রিকোয়েস্ট করে এখানে এনেছিলাম, তুমি সবকিছু নষ্ট করে দিলে। ভালোবেসেছি সবাইকে জানি, আর বিয়ে করবো এভাবে তা তুমি ভাবলে কিভাবে? তোর মাথা, তুই যা ভালো মনে করিস তাই করিস। আমি আর বাসায় যাব না, আজ থেকে এখানেই থাকবো। তুমি তোমার বাড়িতে থাকবে, আর এখানে মাঝে মাঝে থাকতে আসবে। আমি মাঝে মাঝে বাসায় যাব আর সব সময় এখানেই থাকবো। তোমার ইচ্ছা, যা মনে করো তাই করো। এখন আমি রুমে যাচ্ছি, ঘুমাতে হবে। আপনার ফ্লাইট বিকেলে, সকালে ঘুমাবে, সারা রাত আমার সাথে বসে আড্ডা দিবে, এটা নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে, কিন্তু আমি সারা রাত থাকতে পারবো না, সকালে কিছু কাজ করতে হবে। আমি কাজ করে দিব। আচ্ছা, তুমি আমার হাঁটুর উপর মাথা দিয়ে এখানে ঘুমিয়ে যাও, আমি তোমার মাথায় চুলগুলো বিলি কেটে দিচ্ছি। ঠিক আছে। তারপর অনেকক্ষণ এভাবে আরিফার হাঁটুর উপর মাথা রেখে গল্প করলাম। কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেই বলতে পারবো না। সকালবেলা ঘুম ভাঙলো, তখন দেখি আরিফার মাথা আমার বুকের উপর, আর আমি আরিফার হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছি। তারপর হঠাৎ করে বাবা ছাদে আসলো। কিরে, তুই রাত্রে ঘুমাসনি? আমি না শোনার ভান করে এভাবেই থাকলাম। বাবা কিছুক্ষণ বকবক করে নিচে চলে গেল। বাবা নিচে যেতে আরিফা বলছে, এই উঠো উঠো, বাবা এসেছিল। আমি জানি বাবা এসেছিল, কিন্তু লজ্জায় উঠতে পারিনি। তুমি নিজেই ফেসে গেলে, আমাকেও ফাঁসালে। তুমি তো এখানে থাকতে বললে, এখন নিচে যাও, ফ্রেশ হতে হবে, আর আমার কাগজপত্রগুলো গোছানো লাগবে। নিচে চলো। তারপর নিচে গিয়ে সবকিছু গুছিয়ে নাস্তা করলাম। বাসায় বসে বসে গল্প করছি। দুপুরের খাবার খেয়ে বিমানবন্দরের দিকে রওনা দিলাম। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে। কানাডায় গিয়ে একটা ফোন দিবি। ঠিক মতো খাওয়া দাওয়া করবি। নিজের খেয়াল রাখবি। এখন আমার যেতে মন চাইছে না, কারো মুখের দিকে তাকাতে পারছি না, তবে সবার চোখে পানি তা বুঝতে পারছি। মাকে জড়িয়ে ধরে আছি। কোনো কিছু নিয়ে চিন্তা করবি না, মন চাইলে আসবি। তুমি নিজের খেয়াল রেখো। বাবার কাছ থেকে বিদায় নিলাম, আরিফার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিলাম। এইবার আরিফার সামনে গেলাম। আরিফা, আমি আসি, দোয়া করো। মন চাইলে আমাদের বাসাতে থেকো। আরিফা কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি কিছু বলতে পারছি না, গলাটা কেমন যেন শুকিয়ে গেছে, চোখের পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছি না। কিছুক্ষণ পর বললাম, এইবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। নিজের খেয়াল রাখবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, মোবাইলে ভিডিও কল করে কথা বলবে। ঠিক আছে। আর কোনো মেয়ের দিকে তাকাবে না। বিদেশে সুন্দর সুন্দর মেয়ে দেখে আমাকে ভুলে যেও না। মনে রেখো, তোমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। ঠিক আছে। আর কোনো মেয়ের দিকে তাকাবে না। বিদেশে সুন্দর সুন্দর মেয়ে দেখে আমাকে ভুলে যেও না। মনে রেখো, তোমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। এখন আসি। তারপর আস্তে আস্তে ভিতরে গেলাম। পিছনে তাকানোর শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমি জানি পিছনে তাকালে আমি আর যেতে পারবো না। ভিতরে গিয়ে প্রয়োজনীয় কাজ ছেড়ে বিমানে উঠে বসলাম। ভিডিও কল দিয়ে সবাইকে দেখালাম। কিছুক্ষণ পর বিমান ছেড়ে দিল আর ভিডিও কলটা কেটে গেল। তারপর কানাডায় 2 দিন পর আসলাম। অনেক সুন্দর একটা দেশ, উন্নত দেশ, উন্নত জাতি, সবকিছু থাকলেও আমার জন্মভূমির কাছে সব কিছুই না। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, কিন্তু যারা প্রবাসী তারা জানে দেশের মায়া কেমন। দুনিয়াতে একমাত্র প্রবাসীরাই দেশকে বেশি ভালোবাসে। এখন খারাপ সময় তাদের সাথে চলতে না পারলেও তাদেরকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। এই সময়ে আমরা নিজেদেরকে সচেতন করে রাখার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। আপনার পাশের মানুষের খোঁজ খবর নেন এবং আপনার অবস্থান থেকে তাদেরকে সাহায্য করুন। মনে রাখবেন, কত দরিদ্র সবার কাছে হাত পাততে পারলেও মধ্যবিত্তরা তা পারে না। সম্পদ ব্যবহার করার জন্য এখন উপযুক্ত সময়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচানোর চেষ্টা করুন, তবে সবকিছু খেয়াল রেখে করবেন। নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। ইতালিতে অনেক সম্পদশালী ব্যক্তি তাদের সম্পদ রাস্তায় ফেলে দিচ্ছে আর বলছে, এই অর্থ সম্পদ দিয়ে কি লাভ, যা আমাদের কোনো কাজে আসেনি, বাঁচাতে পারিনি আমাদের আপনজনের। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এর মা বাবাকে ফোন করলাম। আরিফা নাকি আমাদের বাসাতেই থাকবে। মেয়েটা পাগলি,
এতটা পাগল, অথচ ওর উপর রাগ করে আমি চলে এলাম। কাজটা আমার মোটেও ঠিক হয়নি। যাই হোক, এবার আমার রুমে গেলাম। আমার সাথে একটা রুমমেট আছে মনে হয়। আমি বাসার মালিকের কাছ থেকেও চাবি নিয়ে রুমে গেলাম। 2 তলা বাসা, 2য় তলায় আমার রুম। আমার রুম বলতে আমার পাশের রুমে একজন থাকবে। তারপর সে তার রুমে থাকলেও দুজনের একটা কিচেন, একটা ওয়াশরুম। তারপর তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে গেলাম। গোসল করে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম ভেঙে গেল। দরজায় টোকার আওয়াজ। আমি দরজা খুলে দেখলাম একটা মেয়ে। কি চাই এখানে? আমি আপনার পাশের রুমে থাকি। আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। এই বাসার মালিক বাঙালি। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি এখন ঘুমাবো। এই যে মিস্টার দাঁড়ান, আপনার নাম কি? আপনি কানাডায় কেন আসছেন? আমার নাম পারভেজ। পড়ালেখা করার জন্য আসছি। গুড। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বাথরুমে যেতে পারবেন না। আপনার নাম কি? আমি রূপা। দেখো রূপা, একসাথে থাকবে, কোনো জোর খাটাতে চেও না। যদি কোনো সমস্যা হয় তাহলে অন্য বাসা দেখতে পারো। আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলবে না, মেরে তক্তা বানিয়ে দিব। কথাটা যেন মনে থাকে। ওই শালা, এত বড় বড় কথা বলিস না। আমিও মেরে মাটি চাপা দিয়ে দেব। সাথে ঠাস ঠাস করে দিলাম গালে একটা। এখান থেকে বিদায় হও, অন্য বাসা দেখ। টাকা লাগলে আমাকে বলিস। আমি তোকে জেলের ভাত খাওয়াবো। তোকে মার্ডার করব, তারপর নিজেই জেলে যাব। তারপর রূপা আর কোনো কথা বলেনি, চলে যায়। অবশ্য রূপা চাইলে আমাকে জেলের ভাত খাওয়াতে পারতো, কিন্তু তা করেনি। বরং বাড়িওয়ালাকে বলেছে আমাকে যেন বাড়ি থেকে বের করে দেয়। রাতে ক্ষুধা লাগছে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। এই যে মিস্টার, আপনার খাবার রুমে রাখা আছে, খেয়ে নিন। আমি তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে এলাম। এখানে সহজে বাঙালি খাবার পাওয়া যায় না। একটা লোকের সাথে কথা বলে খাবার ঠিক করেছিলাম। সে আমাকে প্রতিদিন খাবার দিয়ে যায়। আজকে বাড়িওয়ালা আপনার নাম দেখিয়ে দিয়েছে, তাই আজকে থেকে আপনি ওই খাবার খাবেন। ধন্যবাদ রূপা, তখন আমার মাথা নষ্ট ছিল, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আমি সত্যি দুঃখিত। ঠিক আছে, আমারও তখন এভাবে কথা বলা ঠিক হয়নি। আপনি কি করেন এখানে? কোন কলেজে পড়াশোনা করেন? আমি এখানে একটা কলেজে পড়াশোনা করি আর পার্ট টাইম হিসেবে একটা শপিং মলে জব করি। ও, আমি এখানে পড়ালেখা করার জন্য এসেছি। কানাডা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তো তো আপনি কি কোনো পার্ট টাইম জব করবেন না? না, আমার জব করার খুব একটা প্রয়োজন নেই, আর আর্থিক কোনো সমস্যা নেই। এখানে মানুষ আর্থিক সমস্যার কারণে কাজ করে না, সময়টাকে কাজে লাগানোর জন্য কাজ করে। পড়ালেখা ছাড়া অন্য কিছু আমার করার ইচ্ছা আপাতত নেই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জি, আমারও। ধন্যবাদ আপনাকে। স্বাগতম আপনাকে। তারপর আরিফাকে ফোন দিলাম। কেমন আছো তুমি? খাওয়া দাওয়া শেষ করছো? এত সকালে ঘুম থেকে উঠলে কিভাবে? আরিফা, আমি ভালো আছি। আর এখানে সকাল না, এখানে এখন রাত। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করছো? আর তোমার কি কোনো সমস্যা হচ্ছে সেখানে? না, কোনো সমস্যা হচ্ছে না। এত চিন্তা করো না তো। খাওয়া দাওয়া শেষ করছি। তুমি নাস্তা করছো? হ্যাঁ, আমি নাস্তা করছি। আমি তোমাকে ভিডিও কল দিয়ে ওকে দাও। তারপর ভিডিও কল করে কথা হলো। একটা ঘুম দিলাম, আর সকালে আবার রূপা ডাকছে। কি হলো, সকালে ডাকছেন কেন? আপনার খাবার এসে গেছে, তাই ডাক দিলাম। ধন্যবাদ, কিন্তু এত সকালে ডাক দেওয়ার কি আছে? রুমের সামনে রেখে দিলেই হতো। একটা কথা বলার ছিল, যদিও আপত্তি না করেন তাহলে বলি। বলেন, কোনো সমস্যা নাই। এই মাসের ভাড়াটা আপনি একা দিবেন, আর আগামী মাসের টা আমি দিব। আমার বাড়িতে টাকা পাঠাতে হবে। ভিতরে আসুন, তারপর বলুন কি সমস্যা আপনার। রূপা ভিতরে এসে বলতে লাগলো। আমি অনেক কষ্ট করে এই দেশে এসেছি। বাড়িতে বাবা মা আছে, বড় ভাই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। প্রতি মাসে যা ইনকাম করি তা দিয়ে আমাদের সংসার আলহামদুলিল্লাহ বেশ ভালো করেই চলে যায়। কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়েন, কিডনিতে সমস্যা হয়েছে। এখন অপারেশন করা খুব জরুরি, তাই এই মাসের ভাড়াটা আপনি দিবেন। আপনার বাসা ভাড়ার টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা হয়ে যাবে নাকি? কোন রকম চিকিৎসা করতে থাকি, তারপর না হয় টাকা হলে অপারেশন করব। ঠিক আছে, যদি আমি আপনার মায়ের অপারেশনের টাকা দেই তাহলে কেমন হবে? আপনি আমার মায়ের অপারেশনের টাকা দিবেন কেন? কারণ দয়ার দান নিতে চায় না। কোনো দয়া আমি আপনাকে করছি না। আপনার পড়ালেখা শেষ হলে ভালো চাকরি পেলেই আমার টাকা ফেরত দিয়ে দিবেন। অবশ্য তার জন্য আপনাকে শোধ পরিশোধ করতে। কত টাকা লাভ দিতে হবে? চাকরি পেলে আমাকে ভালো করে ট্রিট দিতে হবে। আর আসল দেওয়ার সময় কতদিন?
বললাম তো চাকরি পেলেই দিতে হবে, চাকরি পেলেই দিবেন, সাথে স্বরূপ ট্রিট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অ্যাকাউন্ট টাকা চলে যাবে, কোনো চিন্তা করবেন না। তারপর রূপা তার রুমে চলে গেল। নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে বাঙালি বলতে 1-2 জন ছাড়া তেমন নেই বললেই চলে। শুরু করলাম পড়ালেখা ভালো করে। এভাবে কেটে গেল 6 মাস। এখন রূপার সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক। আমরা একে অপরকে বন্ধু বলে মনে করি। সানডে সবকিছু বন্ধ, তাই শপিং করতে যাব। এমন সময় রূপা বলল সেও শপিং করতে যাবে। দুজনে মিলে শপিং শেষ করলাম, খাওয়া দাওয়া ঘোরাঘুরি করলাম। তারপর বাসায় রাতে খাবার খেলাম। এমন সময়ে রূপার রুম থেকে চিৎকারের আওয়াজ। আমি ভিতরে গিয়ে খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। রূপা, আপনি কোথায়? আমি বাথরুমে পড়ে গেছি, প্লিজ হেল্প মি। ঠিক আছে, আমি আসছি। তারপর বাথরুমে গিয়ে দেখি রূপা পড়ে আছে। পায়ে প্রচন্ড রকমের ব্যথা পেয়েছে। আমি হাঁটতে পারছি না, কিছু একটা করুন প্লিজ, আমার পায়ে অনেক ব্যথা করছে। কোনো কিছু না ভেবে কোলে তুলে বাহিরে এসে ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বলল, পেশেন্টের পা ভেঙে গেছে, আগামী 1 মাস রেস্টে থাকবে। আগামীকাল ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। তারপর ভিতরে গিয়ে রূপাকে বললাম, আপনার পায়ে এমন আঘাত পাওয়ার কি কারণ? টয়লেটের ছাদে ময়লা জমেছিল, পরিষ্কার করার জন্য চেষ্টা করছিলাম, তখন হঠাৎ পড়ে যায়। আপনি যদি ছাদ পরিষ্কার করতে যেতেন তাহলে টয়লেটে টুল বা চেয়ার থাকতো। আমার সাথে মিথ্যা বলেন কেন? আসলে বাথরুমে নাচানাচি করছিলাম। খুব ভালো হয়েছে। আপনার সবকিছু হয়েছে? আমি আবার কি করলাম? আপনি কি জানেন না? না। থাক, আর জানার দরকার নেই। আপনার ইচ্ছা, তবে আমাকে নিয়ে স্বপ্ন দেখবেন না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। সেটা আপনার পার্সোনাল বিষয়। এখন ঘুমিয়ে পড়েন। আপনি কোথায় থাকবেন? আমি এখানেই আছি, কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন। আপনি আমার সামনে থাকেন, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। রূপা, আপনি আমার বন্ধু। আপনার কাছে কোনো কিছু লুকানোর কারণ নেই। আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমার জন্য একটা পাগলি মেয়ে পথের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আর বলতে হবে না। তারপর বাহিরে এলাম। রাতে রূপা ফোন করে বলে ভিতরে যেতে। তারপর বাথরুমে নিয়ে গিয়ে দিয়ে আসতাম। কিছুক্ষণ পর আবার বিছানায় শুয়ে দিয়ে বাহিরে চলে আসি। সকালবেলা রূপাকে নিয়ে বাসায় এলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন? আমাকে এভাবে সাহায্য করার জন্য। আমার হলেও আপনি আমাকে সাহায্য করতেন তা আমি জানি, অতএব ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার অবশ্যই একটু খবরটা দিয়ে দিবেন, কারণ হয়তো তারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দিবে না। ঠিক আছে, আমি আপনার অফিসে খবর দিচ্ছি। রুমে এসে গোসল করে রূপাকে খাবার দিয়ে বাহিরে চলে আসি। কলেজে ক্লাস করে রূপার অফিসে গেলাম। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। কিভাবে সাহায্য করতে পারে? স্যার, আপনার শপিং মলের একজন কর্মী গতকাল অ্যাক্সিডেন্টলি পা ভেঙে ফেলেছে। নাম কি ওনার? ওনার নাম মিস রূপা। ওনাকে বলবেন উনি যেন সুস্থ হয়ে আবার কাজে ফেরেন, আর যতদিন উনি কাজে না আসবেন ততদিন তার স্যালারি বন্ধ থাকবে। ধন্যবাদ, কিন্তু ওনার চাকরিটা যেন না যায় সেই দিকে খেয়াল রাখবেন। না, উনি তো ঘন্টা হিসেবে কাজ করেন, পার্ট টাইম হিসেবে না। যদি সরাসরি জব করতো তাহলে আমরা তাকে বেতন দিতে পারতাম। আপনি নিশ্চিত থাকতে পারেন ওনার চাকরি যাবে না। ধন্যবাদ, এখন আমি আসি। তারপর বাসায় এসে রূপাকে বললাম, এই কাহিনী। এই মাসে কি তাহলে বাসায় টাকা পাঠাতে পারবো না? এই মাসে রুম ভাড়া আপনি দিবেন, খাওয়ার বিল আপনি দিবেন, কিভাবে দিবেন তা আমি জানি না। আমার কাছে এখন কোনো টাকা নাই, কিভাবে দিব আমি? তা আমি জানি না। আচ্ছা, আপনি আপনার বাসায় প্রতি মাসে কত পাঠান? 30,000। ও ঠিক আছে, আপনি এখন রেস্ট নেন। রুমে এসে একটা লম্বা ঘুম দিলাম। বাড়ি ভাড়া ও খাবার বিল দিয়ে আসলাম, আর রূপার বাবার নাম্বারে বিকাশ করে দিলাম। এখন বাসায় একটা ফোন দেওয়া দরকার, তাই ফোন দিলাম। বাবা, কেমন আছো তুমি? বেশ ভালো আছি। সকালে নাস্তা করছো? করেছি। কিছুক্ষণ বাবার সাথে কথা বলে মায়ের সাথে কথা বললাম। তারপর তানিশার সাথে। জানতে পারলাম আরিফা ওদের বাড়িতে গিয়েছে। তারপর ফোন কেটে দিলাম। আরিফাকে ফোন দিলাম। কেমন আছো তুমি? ভালো আছি। কি করো এখন? বাসায় আসছি, বাবা মাকে দেখার অনেক ইচ্ছা করছিল, তাই। তুমি চাইলে ওখানেই থাকতে পারো। বিয়ের পর আমাদের বাড়িতে থাকতে হবে। আহারে, কি কথা! আমি এখানে কেন থাকবো? আমি তো আমার শ্বশুর বাড়িতেই থাকবো। তোমার ইচ্ছা। এই জানো, তানিশার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলো? বাবা মাকে ফোন দিলাম, মা বাবা তো কিছুই বললো না। যদি তুমি তোমার পড়ালেখা শেষ না করে চলে আসো, তাই মনে হয় বলেনি। কবে বিয়ে?
আগামী মাসের প্রথম শুক্রবার। ও আচ্ছা, তুমি যে আমাকে এই কথা বলেছো তা যেন মা বাবা না জানে। ঠিক আছে, এখন রাখি। আবার রাতে ফোন দিবা কিন্তু। এখানে এখন রাত, সকালে ঘুম থেকে উঠে ফোন দিব, তখন তোমাদের ওখানে রাত থাকবে। আমিও তো তাই বললাম। এরপর ফোন কেটে দিলাম। মাথাটা নষ্ট হয়ে গেছে। বলেন তো কেমন লাগে আমার বোনের বিয়ে, অথচ আমি জানি না। বাসায় আবার ফোন করে বললাম, কিরে, আবার ফোন করলে যে? কিছু লাগবে তোর? বাবা আজ থেকে আমার নাম্বারে ফোন দিও না। এখানে থাকা অবস্থায় পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে চাই না। হঠাৎ এমন কথা বলছিস কেন? আমি পরিবারের থার্ড পারসন, তাই যোগাযোগ করতে চাই না। এমন কথা বলছিস কেন? আমি ফোন কেটে দিলাম। বাসার সাথে আর যোগাযোগ করব না, যা ইচ্ছা করুক। এভাবে কেটে গেল আরো একটা বছর। আমার পরীক্ষা শেষের দিকে, আর 2টা পরীক্ষা আছে। বাসার সাথে যোগাযোগ নেই। মাঝে মাঝে আরিফার কাছ থেকে বাসার খোঁজ খবর নেই, আর আরিফার কাছ থেকে আমার বাসার লোকজন আমার খোঁজ খবর নিচ্ছে, তা আমি ভালো করে জানি। আমি তো কয়েকদিন পর দেশে যাব, আপনি কি এখানে থাকবেন? আমার আর 2টা পরীক্ষা আছে। পরীক্ষা শেষ হলে দেশে চলে যাব। অনেকদিন ধরে মা বাবাকে দেখি না, বোনের কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এখন যদি বলতে না পারি তাহলে জীবনের কথাটা বলা হবে না। আমাকে একটু একটু করে কুড়ে কুড়ে খাবে, তার জন্য সারা জীবন শুধু কেঁদেই যাব যে একবার যদি বলতাম। কি বলবা তার জন্য এত ভূমিকা করতে হচ্ছে? কি বলবা বলো তো, কোনো সমস্যা নাই। আমি আপনাকে ভালোবাসি। কিছুদিন পর আমার বিয়ে, আর আপনি আমাকে প্রপোজ করছেন? বিয়ে ঠিক করেছেন, বিয়ে করেননি। আমার কথা আমি বাদ দিলাম। আমার আরিফার কথা চিন্তা করেন। মেয়েটা নিজের বাবার বাড়ি থেকে পড়ে আছে আমাদের বাড়িতে। অনেকেই হয়তো অনেক কথা বলে, তা সহ্য করে যেই মেয়েটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমার জীবনে আপনাকে চাই। আপনাকে অনেক আগে আমি বলছি, আপনি আমার কথা বুঝতে চেষ্টা করছেন না কেন? আমি ভালোবাসি আপনাকে। আপনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে আমি আত্মহত্যা করব। আমাকে জোর করলে আমি আত্মহত্যা করব। তাহলে আপনি আমার সাথে এভাবে কেন থাকলেন? আমার পরিবারে এত খোঁজ খবর কেন রাখলেন? আমি অসুস্থ ছিলাম, নিজে হাতে কেন সেবা করলেন? আমার পরিবারকে টাকা দিয়ে কেন সাহায্য করলেন? আমি ভেবেছিলাম আমাকে ভালোবেসে আপনি এসব করছেন। তাহলে কি আপনি আমার উপর করুণা করেছেন? তুমি ভুল বুঝছো। তুমি আমার কাছের বন্ধুদের মাঝে একজন। তোমাকে করুণা করার মতো ক্ষমতা আমার নেই। আমার মনটা তো আগেই আরিফাকে না দিতাম তাহলে হয়তো তোমাকে ভালোবাসতাম। আমি আপনার ছোট বউ হিসেবে থাকতে রাজি আছি। রূপা তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়ে গেছি। আরিফা যদি শুনতে পাই যে আমি তোমার সাথে একই বাসায় ছিলাম তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। আজ থেকে 2 বছর আগে আফিফা আমাকে সাথে নিয়ে একটা ছবি তুলেছিল, আর সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছিল। সেই জন্য আমার গালে 3টা থাপ্পড় দিয়েছিল। আমি এসব বুঝি না, তুমি আমাকে ভালোবাসবে। ভেবেছিলাম দেশে গিয়ে তোমার সাথে পরিচয় করিয়ে দিব, কিন্তু তুমি তা করতে দিবে না মনে হয়। একটাবার আমাকে বলো ভালোবাসি। আমার ভালোবাসা অন্য একজনকে ঘিরে। রূপা আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকলো। নিজেকে ছাড়িয়ে একটা দিলাম, গালে ঠাস করে উঠলো। তারপর রূপা তার রুমে চলে গেল। মনটা অনেক খারাপ লাগছে। রূপার উপর হাত তোলাটা কোনোভাবেই উচিত হয়নি। আমি রূপার দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিচ্ছি, রূপা দরজা খোলো। আমি দরজা খুলতে পারবো না। আমি দুঃখিত, তোমার উপর হাত তোলাটা আমার উচিত হয়নি। আই এম সরি। এখন প্লিজ দরজা খোলো। আমি মরলেই কি, তোমার তো কিছু যায় আসে না। আসে যায়, অনেক কিছুই আসে। কি আসে যায় বলো? তোমার কিছু হয়ে গেলে তোমার মা বাবাকে মানুষের কাছে হাত পেতে চলতে হবে, তা আমি মেনে নিতে পারবো না। আর তুমি যদি চাও তোমার জন্য আমি নিজের ক্ষতি করব তাহলে তাই করব, কিন্তু আমি কাউকে ঠকাতে পারবো না। আমি আমার সমাজের কাছে ঠকবাজ হিসেবে পরিচিত হতে চাই না। তুমি কি চাও তোমার কারণে আমার পরিবার কাছে ছোট হয়ে যাই? তুমি কি চাও তোমার এই একটা ভুলের জন্য তোমার পরিবারের ক্ষতি হোক? তুমি কি চাও আমার ভালোবাসার বাগান নষ্ট হয়ে যাক? আচ্ছা, তাহলে সারা জীবন আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবে? ঠিক আছে, এখন দরজা খুলো আর পড়তে বসো। তারপর রুমে এসে পড়তে বসলাম। আজকে পরীক্ষা শেষ হলো, বিমানের টিকিট কেটে আসলাম। রূপা আর আমি একসাথে বসে বাংলাদেশে যাব। আচ্ছা, দেশে গিয়েই কি তুমি বিয়ে করবে? রূপা তোমার মাথায় কি এই কথাটাই ঘোরে?
পরীক্ষা দিলাম, অথচ রেজাল্ট না নিয়ে দেশে যাওয়াটা কি ঠিক হবে? তুমি আরো এখানে থাকতে চাইলে থাকতে পারো, ভিসা তো আছেই, কোনো সমস্যা নেই। যখন মন চাইবে তখন চলে আসবে, আমাকে তো যেতেই হবে। পরীক্ষা যদি ফেল করি তাহলে তো এসে আবার পরীক্ষা দিতে হবে। তবে আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, ফেল করার মতো পরীক্ষা দেইনি। আচ্ছা চলো, আল্লাহ ভরসা, যা হয় দেখা যাবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজন মিলে শপিং মলে গেলাম, ইচ্ছে মতো জিনিস কিনলাম। তারপর বাসায় এসে প্যাক করে রওনা দিলাম, আর বাসায় ফোন করে বলে দিলাম যে আমি আসছি। পুরোটা রাস্তা কথা বলতে বলতে চলে এলাম। ঢাকায় এসে নামলাম, সবকিছু চেক করে বাইরে এলাম। আমি আর রূপা পাশাপাশি হেঁটে আসছি। দূরে আরিফা, মা বাবা, আঙ্কেল আন্টি, তানিশা আর তানিশার স্বামী দাঁড়িয়ে আছে। আর তার অন্য পাশে সাইটেই রূপার মা বাবা দাঁড়িয়ে আছে। রূপার মা বাবা, রূপা আমার মা বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে। আমার মা বাবা এদিকে দাঁড়িয়ে আছে। তাহলে তুমি তোমার মা বাবার কাছে যাও, আমি আমার মা বাবার কাছে যাই। তুমি কিন্তু আমার সাথে দেখা করবে। অবশ্যই দেখা করব, আর তুমি আমার বাসায় যেও। রূপা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। অনেক কিছুর জন্য ক্ষমা চাইলো, আমি ছাড়াতে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। এইদিকে আরিফা আমার দিকে তাকিয়ে আছে। এই হয়েছে, এখন দেখে আমার দিকে আসছে। পুলিশ দেখা যায় আরিফাকে আটকানোর চেষ্টা করছে, কি বলে যেন চলে আসছে। রূপা প্লিজ ছাড়ো, তোমার পিছনে আরিফা দাঁড়িয়ে আছে। আই, তুই পারভেজকে জড়িয়ে ধরেছিস কেন? এটা কি করলা? আমাকে মারলে কেন? এতদিন এই মেয়ের সাথে লটর পটর করেছিস আর বলছিস পড়ালেখা করতে শিখিয়েছিস। জড়িয়ে ধরেছি আমি, আর মারলেন পারভেজকে? এটা কেমন কথা? না মারিফা হোক আর যাই হোক, তুই পারভেজকে জড়িয়ে ধরেছিস কেন? তোর কোনো কথা আমি শুনতে চাই না। আর পারভেজ, তুই বাসায় চল, তোকে দেখাচ্ছি মজা। চলো। 1 মিনিট দাঁড়াও আরিফা, আর পারভেজ তুমিও। কেন, কি সমস্যা তোমার? সমস্যা আমার না আরিফা, সমস্যা তোমার। তোমাকে যে পাগলের মতো ভালোবাসে তাকে এমন জায়গায় না মারলেও পারতে। আমি পারভেজকে কতবার প্রপোজ করেছি তা আমি নিজেও জানি না। প্রতিবার শুধু বলেছে আমার জন্য আরিফা অপেক্ষা করছে। তোমাকে যে পাগলের মতো ভালোবাসে তাকে না মারলেও পারতে। আর পারভেজকে জড়িয়ে ধরার যথেষ্ট কারণ আছে। ওই আমার জীবনের সেরা একজন মানুষ, অনেকবার আমাকে সাহায্য করেছে। ওর মতো বন্ধু পাওয়াতে আমি খুশি। এমন একটা ছেলে পেলে জীবন ধন্য হয়ে যাবে। তুমি না মানলেও পারতে। রূপা তুমি চুপ করো, আরিফা চলো। দাঁড়াও রূপা, তুমি বলো। পারভেজ আর আমি একই বাসায় ছিলাম, কোনোদিন বাজে কথা তো দূরের কথা, বাজে নজরেও তাকাইনি। রূপা প্লিজ তুমি যাও, তোমার মা বাবা অপেক্ষা করছে। আর হ্যাঁ, আগামী মাসে আবার চলে যাব। খোদা হাফেজ। সরি, আমি তোমাকে বুঝতে চেষ্টা করিনি। বাবা মা অপেক্ষা করছে, এখন চলো। তারপর বাসায় আসলাম। একটু পর তানিশা আমার রুমে এলো। কেমন আছিস? আপনি কে? আমি আপনাকে চিনি না, আমার কোনো বোন নেই। আমার উপর রাগ করিস কেন? সবটাই তো বাবা মা করেছে, আমাকে বলতে না করেছিল তাই বলিনি। তুই এখন এখান থেকে না গেলে আমি বাসা থেকে চলে যাব। তোর 10টা 5টা ভাই ছিল না? একটা ভাই ছিল, তুই বলতে পারতি আমাকে। আর সবার ব্যবহার আমার কাছে অনেক সুন্দর লাগছে। কয়েকটা দিন এখানে আসিস না, আমি আবার কানাডায় চলে যাব। তখন সারা জীবনের জন্য এই বাড়ি গাড়ি সবকিছু তোর হবে। প্লিজ তুই চুপ কর, আমার আর সহ্য হচ্ছে না। আমার কেমন সহ্য হয়েছে? তুই যা আমার চোখের সামনে থেকে। আরিফা এলো আমার রুমে। আমার কেমন সহ্য হয়েছে? তুই যা আমার চোখের সামনে থেকে। আরিফা এলো আমার রুমে। ফ্রেশ হয়ে আসো, সবাই খাওয়া দাওয়া করার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য গেলাম। তোর পরীক্ষা কেমন হলো? আস্তে করে বললাম, ভালো। কেমন রেজাল্ট হবে বলে মনে হয়? ভালো। আমি জানি পারভেজ ভালো রেজাল্ট করবে। আগামী সপ্তাহের মাঝে একটা দিন ঠিক করেন ভাই। আল্লাহর দিন সব দিনই ভালো। খাবি না? খিদা নেই। কেন, কি হয়েছে? থাপ্পড় খেয়ে পেট ভরে গেছে, আর খেতে পারবো না। আর সামনের মাসে আমি আবার চলে যাব। দেশে আসাটা আমার উচিত হয়নি। সবাই দান দুভলা দিয়ে বরণ হলেও আমার বরণ চড় থাপ্পড় দিয়ে হয়। সবাই বড় বোনের বিয়ে থাকতে পারলেও আমার না থাকাটাই সবার কাছে বেশি ভালো মনে হয়। আমি মনে করি এখানে আমি না থাকলেই সবার জন্য অনেক ভালো হবে। এইটা কোন ধরনের বেয়াদবি করছিস? কিছু করার নাই বাবা,
তোমরা আমাকে বাধ্য করেছো। সরি, আমার ভুল হয়ে গেছে। তোমার কোনো ভুল থাকতে পারে না। ঠিক এই একটা কারণেই আমি 2 বছরের জন্য দেশ ছেড়েছিলাম, আর এইবার ছাড়বো সারা জীবনের জন্য। আমরা না হয় একটা ভুল করেছি, তাই বলে বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হচ্ছে না। তো আমাকে কাছের মানুষ ভাবো না। আর আরিফা, তুমি কখনো আমাকে বিশ্বাস করেছো? আগেরবার কি হলো, তুমি মারলে, কান ধরে উঠবস করালে, তারপর আবার মায়ের কাছে মায়ের খাওয়ালে। আচ্ছা, আমি কি তখন সত্যি আফিফার সাথে দেখা করতে গিয়েছিলাম, নাকি রাব্বানি হোসাইনের সাথে গিয়েছিলাম? আজকে আমার অপরাধ ছিল কি বলো রূপা? আমার সাথে 2 বছর ছিল, একেবারে চলে যাচ্ছে, হয়তো বা কখনো দেখা হবে না, এই ভেবে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিল। তখন কি আমার উচিত ছিল ওকে ধাক্কা মেরে ছাড়িয়ে দেওয়া? আপনারা সবাই মিলে আলোচনা করে দেখেন। এখন আমি রেডি, কথা বলছি। তা কি আমার জায়গা থেকে ঠিক নাকি ভুল? হ্যাঁ, আমাদের অন্যায় হয়েছে, কিন্তু এখন তুমি যে সিদ্ধান্ত নিতে চাচ্ছ তা আরো বড় অন্যায়। আমি তোমার পায়ে ধরি, দয়া করে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যদি আবার বিদেশে চলে যাও, তাহলে নিজের হাতে মেরে ফেলো আমাকে। আমি আর থাকতে পারছি না। আগে বিশ্বাস করতে শেখো, তারপরে ভালোবেসো। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। পারবো না। তোমাকে ক্ষমা করে জীবনের বাকিটা সময় তোমার হাতে থাপ্পড় খেতে পারবো না। আর জীবনেও তোমাকে মারবো না। তার গ্যারান্টি কি? এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, কখনো হবে না। ঠিক আছে, কিন্তু তানিশা, তুই কখনো আমার সামনে আসবি না, আর তোর জামাইকে বলবি আমার সামনে যেন না আসে। পারভেজ, আমার জামাইকে নিয়ে কথা বলবি না। ঠিক আছে, বললাম না। এই আমি গেলাম, আজকের পর আর আসবো না। আরিফা, তুমি যাবে আমার সাথে? কোথায়? যেখানে মন চায় সেখানে। চলো। আমি এখনো বেঁচে আছি, আমার বাসায় চলো তোমরা। চলেন। আঙ্কেল, আপনার মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবো। আমার কোনো আপত্তি নেই। কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে? না, আমার ছেলে আমার বাড়িতে থাকবে, দরকার হলে আমার জামাই যাবে, আবার আমার মেয়েই জামাই যাবে। কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। বারবার বলেছিলাম পারভেজকে ছাড়া বিয়ে দিও না, আমার একটা মাত্র ছেলে, বিয়ে দিলে তো দিলেই, একটা বার জানানোর প্রয়োজন মনে করলে না? ওর কি জানার অধিকার ছিল না? তাই বলে কি আমার মেয়ের জামাইকে নিয়ে কথা বলবে? তোমার মন চাইলে বাসা থেকে বের হয়ে যাও, আমার ছেলে আমার কাছেই থাকবে। তাহলে আমি কোথায় থাকবো? ফুটপাতে হাজার হাজার মানুষ থাকতে তাদের সাথে থাকবে। তুমি এমন কথা বলতে পারলে? থাকার কাউকে বাসা থেকে বের হয়ে যেতে হবে না। আমি তোমাদেরকে একটু ঝালাইতে চাইছিলাম, তোমরা সবাই জ্বলেছো, আর কোনো কথা হবে না। আমি আগেই বুঝতে পারছিলাম, তাই তালে তাল মিলিয়ে যাচ্ছিলাম। সবাই হা হা করে হাসতে লাগলো। তবে আমার বিয়েতে তানিশা থাকতে পারবে না। তানিশা দেখুক কাছের মানুষদের বিয়ের সময় না থাকতে পারলে কেমন লাগে, এইটা ওর শাস্তি। আমার কি করার আছে? বাবা মা আমাকে না করেছিল। এখন আমি না করছি, আসবি না? সবাইকে যখন ক্ষমা করে দিলি, আমাকে কেন করতে পারিস না? তোর জামাই কই? তোর কথা শুনে লজ্জায় রুমে চলে গেছে। ঠিক করছি, তোর জামাইয়ের লজ্জা আছে তাই চলে গেছে। তোর লজ্জা থাকলে তুই চলে যা। ঠিক আছে, আগামীকাল আমি ওকে নিয়ে চলে যাব, আর কখনো আসবো না। আজকে চলে যা। আমি চলে যেতাম, কিন্তু শ্বশুর বাড়িতে কথা উঠবে, তাই যেতে পারছি না। পারভেজ, তুমি আর আমার আগের পারভেজ নেই, অনেক পরিবর্তন হয়ে গেছো। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। তানিশা, আজকে যদি না যাস তাহলে? তাহলে কি? আমি একটু চুপ করে থাকলাম। তাহলে কি? তাহলে কি? তাহলে ওর শাস্তি হবে, ও আর ওর জামাই আমাদের বিয়ের আগ পর্যন্ত এখানে থাকবে। সবাই যেন দম ছেড়ে বাঁচলো আর হাসতে থাকলো। না, বিয়ের আগ পর্যন্ত থাকতে পারবো না। তুই যেতেও চাস না, আবার থাকতেও চাস না, এটা আবার কোন রকমের নাটক? আরে, তারিখ ঠিক হয়নি, এখন আমরা সবাই আছি। তারিখ ঠিক করে নিতে সময় লাগবে না। আমি জানি না, আপনারা ঠিক করেন। এই কথা বলে আমি ওখান থেকে তানিশার রুমে চলে গেলাম। সবার সাথে কথা বলেও দুলাভাইয়ের সাথে কথা হয়নি। দরজার সামনে দাঁড়িয়ে আমি, এই যে গরু চোর, ভিতরে আসতে পারি? ও তুমি, আসো আসো। মন খারাপ নাকি? তেমন কিছু না। আমার উপর রাগ করে আছেন নাকি? তুমি কি মনে করো? বিয়ের সময় আমার কোনো খোঁজ খবর নিয়েছেন? আসলে এখানে তোমার পরিবারের কোনো দেশ, তারা তোমার ভবিষ্যতের কথা ভেবে বলেনি। আমার চিন্তা তো আপনাকে করতে বলিনি। তোমার বোন যা বলেছে তুমি আসলেই তেমন। কি বলেছে?
তোমার মনটা অনেক নরম কিন্তু একটু অভিমানী। ঠিক বলেছেন দুলাভাই, আমি একটু এমনই। আচ্ছা, আপনার কোনো বোন আছে? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তুমি আমার বোনকে দিয়ে কি করবা? আপনার বোনের বিয়েতে যদি আপনাকে না রাখা হয় তাহলে কেমন লাগবে? তখন কি মুখ দিয়ে মধু বের হবে নাকি নিম পাতার রস? তোমার কথা ঠিক আছে, তাহলে সবকিছু ভুলে যান। আমার কোনো সমস্যা নাই তো। আমি কষ্ট পাচ্ছিলাম তোমার বোনের কথা ভেবে। ওই তোমাকে অনেক মিস করছে। থাক, পাম দিতে হবে না। এখন চলেন ছাদে যাই। তোমার বোনের অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবো না। কেন যেতে পারবেন না কেন? বিয়ের আগে মেয়েরা থাকে সহজ সরল, কিন্তু বিয়ের পর তাদের অনুমতি ছাড়া কিছুই করা যায় না। দুদিন পর বিয়ে করছো তখন বুঝতে পারবে। দিলেন তো আমার মনে ভয় ঢুকিয়ে। কিছুই করার নেই, তবে তোমার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। তুমি ছাদে যাও। হ্যাঁ, ছাদে যাচ্ছি। তা ছাদে গিয়ে দেখি আরিফা ছাদে দাঁড়িয়ে আছে। কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি এত দেরি করলে কেন? আমার একটা প্রশ্নের উত্তর দিবা? কি? বিয়ের পর কি আমার ইচ্ছা মতো চলতে দিবা? আরিফা আমার হাত ধরে বলল, দুনিয়াতে কোনো নারী তার স্বামীর ভাগ দেবে না। স্বামীর ভাগ ছাড়া সব কিছুর ভাগ দিতে রাজি। বিয়ের পর কি আমাকে মারবে? না, আমি আমার জুনিয়র বরটাকে কিভাবে মারবো? তখন তো সে আমার স্বামী হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, যদি আগামী সপ্তাহে বিয়ে হয় তাহলে কেমন হয়? আজকে হলেও আমার কোনো আপত্তি নেই, তবে বিয়েটা একটু বড় অনুষ্ঠান করে করার অনেক ইচ্ছা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে হোক। সেটা তো বাবা মা আঙ্কেল আন্টি ঠিক করবে। আরিফা হাত ফোন করে বলল, বাবা আগামী সপ্তাহে বিয়ে হলে কোনো সমস্যা নেই। এইটা কি হলো? বাবা মা আমাকে তোমার সিদ্ধান্ত জানাতে বলেছে। তার মানে আমরা এতক্ষণ যা বলেছি মা বাবা সবকিছু শুনেছে। হ্যাঁ, কেন, কি হয়েছে? কাম সারছে। তুমি আমাকে বলবা না যে সবকিছু ওনারা শুনছেন? তাতে কি হয়েছে? ওনারা জেনেছে তাতে আরো ভালো হয়েছে। এখন আগামী সপ্তাহে বিয়ে ঠিক হয়ে যাবে। তুমি একটাবার আমাকে বলতে। আহারে কি কষ্ট, কিন্তু আমি খুশি। আমি বউ সেজে থাকবো, আমার বরটা রাজকুমার সেজে আমাকে নিয়ে আসতে যাবে। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। হয়েছে হয়েছে, এখন থামো। তুমি আগামীকাল বের হবে, দুজন মিলে শপিং করতে যাব। আমি পারবো না, তুমি একাই করো। আমার শপিং, আমার বাসার শপিং আমি কানাডা থেকে করে এনেছি। এইটা তুমি মোটেও ঠিক করনি। কেন, কি হয়েছে আবার? আমার অনেক স্বপ্ন ছিল দুজন মিলে বিয়ের শপিং করব। ঠিক আছে, গায়ে হলুদের কিছুই কেনা হয়নি, তাই কিনবে? তোমার তো মোটামুটি কেনা হয়েছে, আমি তো কিছুই কেনাকাটা করিনি। ও, তাও ঠিক, চিন্তা করো না, তানিশা তোমাকে নিয়ে শপিং করবে। হয়েছে হয়েছে, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমার শপিং আমি একাই করতে পারবো। নিজেরটা তো বিদেশ থেকে করে এসেছো। কি করব? কিছুই করতে হবে না। এমন সময় তানিশা হাজির। আরিফা, তোকে নিচে যেতে বলছে। কেন? এখন তোকে তোর বাসায় যেতে হবে, আর বিয়ের আগে এখানে আসার দরকার নাই। ওই তানিশা, হুকুম করবি না। তুই তোর স্বামীর বাড়ি যা, আমি আমার স্বামীর বাড়ি থেকে যেতে পারবো না। তাহলে আঙ্কেলকে গিয়ে এই কথা বলি। এই না না, আমি আসছি। তুই আয়, আমি নিচে যাচ্ছি। 2 মিনিট পর আসছি। তারপর তানিশা চলে গেল। এইবার একটা কিস দাও তো। এই, এখন আবার কিসের কিস? তুমি দাও, আমাকে নিচে যেতে হবে। আর তো মাত্র অনেকটা দিন, অপেক্ষা করো। বুঝতে পারছি। এই কথা বলে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমি নিজেকে ধরে রাখতে পারি না, ছাদে পড়ে গেলাম। আরিফা আমার উপরে পড়ে গেল। আমার বুকের সাথে লেপ্টে আছে তার শরীর। কিছুক্ষণ চোখে চোখে কথা। আরিফা আমার মাথায় ব্যথা করছে, মনে হয় আঘাত লেগেছে। কই দেখি দেখি। এই, তোমার মাথা থেকে রক্ত পড়ছে। আমি মাথায় হাত দিয়ে দেখি অনেক রক্ত ঝরছে। আরিফা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালো। তারপর নিচ থেকে বাবা মা আঙ্কেল আন্টি তানিশা দুলাভাই সবাই আসলো। আন্টি তো চিৎকার দিয়ে কান্না করতে শুরু করেছে। আঙ্কেল কোনো কথা বলছে না। কিরে পারভেজ, কি হয়েছে? তোর মাথায় রক্ত, আবার আরিফা নিচে পড়ে আছে, কারণ কি? তোরা কি ঝামেলা করেছিস? হাসপাতালে নিয়ে চলো তাড়াতাড়ি, মনে হয় ওরা দুজন মারামারি করেছে।
আঙ্কেল তেমন কিছু না, আসলে হঠাৎ করে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম, তখন মাথায় আঘাত লাগার কারণে রক্ত বের হয়, আর তা দেখে আরিফা অচেতন হয়ে গেছে। তানিশা, তুই নিচ থেকে পানি নিয়ে আয়। এদেরকে নিয়ে আর পারা গেল না। এরা ছবির চেয়ে নাটক বেশি করে। তানিশা। তানিশা পানি আনলো, এদিকে আন্টি কেঁদেই যাচ্ছে। চোখে পানি দেওয়ার পর হুঁশ ফিরল। পারভেজ কোথায়? এইখানেই আছি। তোমার মাথা থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে? না, এখনো একটু একটু ব্যথা করছে আর হালকা রক্ত পড়ছে। চলো তোমাকে নিয়ে হাসপাতালে যাই, আমার কারণে তোমার মাথা কেটে গেছে। চুপ করো, বাসায় হালকা চিকিৎসা করলেই হবে, এত ইমার্জেন্সি না। না, হাসপাতালে চল, অনেক রক্ত পড়েছে। আমার মনে হয় আরিফা তোমাকে ধাক্কা দিছে। তখন মোবাইলে শুনলাম তো আরিফা তোমাকে মারে। না আন্টি, ও আমাকে মারেনি। তাহলে পরে যাবি কেন? আরিফা দৌড়ে আমার কাছে আসছিল, তখন নিজেকে সামনে রাখতে পারিনি, তখন আমার উপর পড়ে গেছে আর আমি মাটিতে পড়ে গেছি, এই আর কি। আচ্ছা, এসব কথা বাদ দাও, এখন ডাক্তারকে ফোন দিয়ে আনো আর মাথাটা ব্যান্ডেজ করো, তাহলে ঠিক হয়ে যাবে। পারভেজকে এইভাবে রেখে যাওয়াটা ঠিক হবে না বাবা। আরিফা, আগে তুমি তানিশার বান্ধবী হয়েছিলে, কিন্তু এখন তো তোমার সাথে পারভেজের বিয়ে ঠিক হয়ে আছে, তাই তোমাকে এখন বাসায় যেতে হবে। আমি তো ভেবেছিলাম যে পারভেজকে নিয়ে শপিং করব। পারভেজ 2 দিনের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, তখন করিস। আরিফা দাঁড়াও। আমি জানতাম তুমি আমাকে যেতে দিবে না। তুমি একটু দাঁড়াও, আমি আমার রুম থেকে আসছি। তারপর রুমে গিয়ে একটা লাগেজ নিয়ে এলাম। আরিফা, এখানে তোমার বিয়ের সবকিছু কেনা আছে। সব কিছু মানে? মেয়েদের কি কি লাগে তুমি কিভাবে জানবে? শপিং করার সময় আমার সাথে একটা মেয়ে ছিল, যে মেয়েটার সামনে তুমি আমাকে মেরেছিলে। তুমি কি রূপার কথা বলছো? বাহ, তোমার দেখছি নামটাও মনে আছে। হ্যাঁ, রূপা ছিল সাথে। আমার ইচ্ছে ছিল নিজের হাতে শপিং করব। এখানে তোমার আঙ্কেল আন্টির জন্য সবকিছু আছে। এই দাঁড়া দাঁড়া, তুই বিয়ের আগে শ্বশুর বাড়ির জন্য এত কিছু আনলি, অথচ আমার জন্য কিছুই আনলি না। আনবো না, কারণ তানিশার বিয়ের সময় তুমি আমাকে বলনি। তাহলে ঘরে আর 2টা লাগেজ কার কার জিনিস এনেছিস? একটা আমার জন্য, আরেকটা বন্ধুদের জন্য। কাজটা কিন্তু ঠিক করলি না। তোমরাও কাজটা ঠিক করনি। হয়েছে হয়েছে, তোর জিনিস কেউ চাইছে নাকি? আরিফা, এখন বাসায় যাও। ঠিক আছে, আগামীকাল আবার আসবো। না, বিয়ের আগে আর আসার দরকার নেই। তাহলে তুমি আমাদের বাসায় যাবে? সেটা দেখা যাবে। তারপর আরিফা চলে গেল। মনে হয় রাগ করেছে, যেতে চাইনি, এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া হয়েছে। বাসায় গিয়ে ফোন করে বলো যে বাসায় গিয়েছে। এভাবে 2টা দিন কেটে গেল। পারভেজ, তুই বাসায় থাক, আমরা শপিং করতে যাব। শপিং করতে যাবে মানে? আমাদের তো কেনাকাটা করা প্রয়োজন, তাছাড়া আমার একটা মাত্র ছেলে, সবকিছু তো চমৎকার হতে হবে। দাঁড়াও, তোমাদের ব্যাগ নিয়ে যাও। এইটা তোমাদের ব্যাগ, এখানে তোমাদের যা দরকার সবই আছে। তাহলে ওই দিন তাহলে না করলি কেন? এমনি করেছিলাম। এখানে তানিশার 2টা শাড়ি আর 2টা জামা আছে, সবকিছু ম্যাচিং করে কেনা। তানিশা আর আরিফা সবকিছু রূপা কিনেছে, আর তোমাদের দুজনের সবকিছু আমি কিনেছি। গায়ে হলুদের সবকিছু কিনেছিস? না, গায়ে হলুদের সবকিছু সবাই মিলে কিনবো। তাহলে সবাই মিলে গায়ে হলুদের কাপড় চোপড় যা লাগবে সবকিছু কেনাকাটা করি। সবকিছু আবার নতুন করে কিনবো? পারভেজ যেহেতু একবার কিনেছে, তাহলে আমার কেনার কি দরকার? আমি আমার ছেলের জন্য আবার সবকিছু কিনবো। তোমার কোনো সমস্যা আছে? ওই, ওরা নিজের পছন্দ মতো কিনেছে, এখন আবার কি লাগবে? বেশি কথা বললে রাতের খাবার বন্ধ করে দিব। আমি কি না করেছি? আমি বলেছি তোমার ছেলের ইচ্ছেটাকে মেনে নিতে। টাকা খরচ করতে ভয় পাচ্ছ তা ভালো করেই জানি। ঠিক আছে, চলো। পারভেজ, তুই একটু আরিফাদের ফোন করে দেখ তো ওরা কি বের হয়েছে নাকি। এখানে আবারও আসছে কেন? 2 পরিবার একসাথে শপিং করবে, তাই তো আমার চিন্তা হচ্ছে। এই, তুমি কিপটামি বন্ধ করো তো। মা, আমরা রেডি, চলো বের হই। পারভেজ, ফোন করে দেখ ওরা কখন বের হয়েছে কিনা। বের হয়েছে,
আমার সাথে কথা হয়েছে। তোমার ছেলেকে আরিফা ফোন দিয়েছিল, নবাব দাদা ফোন ধরেনি। মিথ্যা বলিস কেন? আমাকে ফোন দিল কখন? এমন সময় কলিং বেল বেজে উঠল। তানিশা দরজা খুলে দিল। আরে, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। মা, আরিফা আর আঙ্কেল আন্টি চলে এসেছে। মা, আমি ফ্রেশ হয়ে আসি। ও হ্যাঁ, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমি আমার রুমে এলাম। বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে দেখি আরিফা আমার রুমে এসে বসে আছে। কি ব্যাপার, তুমি এখানে? ওই, তোর সমস্যা কি রে? তুই আমার ফোন রিসিভ করিস না কেন? কি বলছো এসব? আমি আবার কখন তোমার ফোন রিসিভ করলাম না? ফোন চেক কর। আমি ফোন চেক করে দেখি 29টা কল। আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল। এবার বল, তোকে কি করব? মারতে পারবো না, কান ধর। কান ধরবো কেন? আমি বলছি তাই। ফোন না ধরার শাস্তি। পারবো না। তাহলে গালে একটা দিব। দাও দেখি তোমার কত বড় সাহস। তুমি দিবা আর আমি কানাডা চলে যাব? কি এত বড় সাহস আমাকে ছেড়ে কানাডা যাওয়া? যাওয়াচ্ছি। বলেই আমাকে বিছানায় ফেলে দিল। ইচ্ছে মতো কিস করলো, তারপর ছাড়লো। এটা কি হলো? এটাই তোর শাস্তি। আর কখনো ছেড়ে যাওয়ার কথা বললে তোমাকে জীবনের মতো শেষ করে ফেলবো, আর আমিও শেষ হয়ে যাব। ঠিক আছে, আর বলবো না। এবার তোমার মুখ পরিষ্কার করে আসো। বাথরুম থেকে মুখে তো লিপস্টিক পড়ে আছে। আরিফা একটু মুচকি হাসি দিয়ে বলল, তোমার মুখেও। তুমি আগে পরিষ্কার করে আসো, আর তারপর আমি করছি। ঠিক আছে। তারপর রেডি হয়ে বাসার রুমে এলাম। চলেন এবার বের হই। আঙ্কেল, আমরা একটা গাড়ি নিয়ে যাই, আর আপনারা একটা দিয়ে। ফাইজলামি করিস? আমরা সব বয়সে একসাথে যাব। তোরা 4 জন একসাথে যা। ঠিক বলছো বাবা, তোমরা একটা দিয়ে যাও, আমরা একটা দিয়ে। তারপর তানিশা প্রথমেই গাড়িতে উঠে পড়ে। কি তানিশা, তুই আরিফার সাথে বসে থাক। আমি আমার বউকে ছাড়া যাব কেন? এই, তুমি সামনে আসো। তুমি আমার পাশে বসে ড্রাইভ করবে। দুজন মিলে রোমান্টিক ভাবে যাব। ঠিক আছে, যাও, কোনো সমস্যা নাই, যেতে পারো। পারভেজ, তুমি এমন করছো কেন? কোথায় কেমন করছি? এখানে চুপ করে বসো। ঠিক আছে, বসছি। তারপর চুপচাপ বসে আছি, কোনো কথা নেই। শপিং শুরু করলো। আমার জন্য সাদা একটা পাঞ্জাবি, আরিফার জন্য হলুদ রঙের একটা শাড়ি, এভাবে সবার জন্য ম্যাচিং করে কিনলো। পারভেজ, তুমি পছন্দ করে একটা শাড়ি কিনে দাও। তোমাকে নীল রঙের শাড়িতে বেশ মানাবে। তাহলে কিনে দাও। একটা শাড়ি বের করে কিনে দিলাম। শপিং শেষ। চলো সবাই মিলে কিছু খেয়ে নেই। আমার ক্ষুধা লাগছে। সবাই মিলে খাওয়া দাওয়া করব। আঙ্কেল, শপিং তো এখনো শেষ হয়নি। কেন, সবার জন্য তো কেনা হয়েছে। কেউ কি বাদ যায়নি? না, সবার জন্য কেনা হয়েছে। আপনার এতিমখানার বাচ্চাদের জন্য কিনেছেন? সরি সরি, একদম ভুলে গেছি। তোমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাও। আমি আর পারভেজ বাচ্চাদের জন্য শপিং করে দিয়ে আসব। মা বাবা, তোমরা আমার এগুলো নিয়ে যাও। পারভেজ, তোমার কাপড়গুলো আঙ্কেল আন্টির কাছে দিয়ে দাও। এই তানিশা, কেটে ভাত খা। এইগুলো তুই নিয়ে যাবি। আপনারা দুজন মিলে নিয়ে যান। এরপর আমরা আলাদাভাবে শপিং করতে শুরু করলাম। 4 ঘন্টা পর শেষ হলো। আরিফা সব বিল দিল। আপনারা দুজন মিলে নিয়ে যান। এরপর আমরা আলাদাভাবে শপিং করতে শুরু করলাম। 4 ঘন্টা পর শেষ হলো। আরিফা সব বিল দিল। চলো এবার কিছু খেয়ে নেই। এগুলো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। কিন্তু এগুলো নিয়ে যাব কিভাবে? অনেকগুলো। দাঁড়াও, দেখছি কি করা যায়। তারপর মিজানকে ফোন দিলাম। কিরে, কই তুই? কে পারভেজ? দেশে কবে এলি? অনেকদিন হয়েছে। কয়েকদিন ধরে আসিস, অথচ এখন ফোন দিলি। তুই কি করে মানুষ হবি বেমান? অপরাধ যেহেতু করেছি তো সাজা যা ইচ্ছা দিতে পারিস। তুই এখন শপিং মলে আয়, আমি ট্রিট দিব। এইভাবে সাইদকেও আনলাম। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? এমন সময় মিজান আসলো। তোরা এইগুলো নিতে আমাদেরকে একটু সাহায্য কর। তার মানে স্বার্থ ছাড়া আমাদের ফোন দেসনি? এইগুলো নিয়ে চল। তারপর আর কোনো কথা বললো না। 2টা রিক্সা নিয়ে যেতে থাকলাম। রিক্সা থামলো। চলেন ভেতরে যাই। তারপর সবকিছু দেখে মিজান আর সাইদ কোনো কথা বলছে না। চল এখন খেতে যাই।
দোস্ত, তোরে ভুল বুঝছিলাম। আমি মনে মনে পুরোটা রাস্তা ধরে কিস্তি দিয়ে আসছিলাম। বাদ দে তো। আজকে আমি ট্রিট দিব। আমি দিব। আপনাদের দুজনের ট্রিট আমরা গ্রহণ করলাম। আমিও খাবো। মিজান আর সাইদ, তোরা দুজন তোদের পুরো পরিবারকে নিয়ে সামনের শুক্রবার আমাদের এখানে থাকবি। আর তার আগে তোরা আমাদের বাসায় আসবি। আমাদের বিয়ে শুক্রবারে। তাইলে তো আজকে ডাবল ট্রিট দিবি। দুজন খাওয়াবে তাহলে তো ডাবল হলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন চলে গেল। আমি আর আরিফা বসে আছি। এখন আমার হাত ধরে হাঁটবে। দাও, হাতে দাও। তারপরে হাঁটতে হাঁটতে আরিফার বাসায় চলে এলাম। খাওয়া দাওয়া করে যাও। কি খাওয়াবে? কি খাবে? ওইটা দিবে? এখানে কেন? রাস্তায় যখন ছিলাম তখন বলতা। ঠিক আছে, এখন চলি, পরে কথা হবে। এদিক সেদিক তাকিয়ে দিল একটা কিস। এবার ছাড়ো। আরো লাগবে। না, বাসর ঘর পর্যন্ত চার্জ হয়ে গেছে। বাসায় এলাম। ফারবেজ, এদিকে আয়। কি? আগামীকাল আমার সাথে আমার অফিসে যাবি। কেন? ব্যবসার কাজ বুঝে নিবি তাই। এখনই? 2 দিন পর বিয়ে। বেকার হয়ে বিয়ে করার দরকার কি? আমি বাবার সম্পত্তি চাই না, তবে মায়ের সম্পদ আমার জন্য। ওইটাতে হাত দিবি না। আমি সময় হলে চেয়ে নিব। মা, দেখছো তোমার সম্পদ থেকে কিভাবে বঞ্চিত করছে? কিছুই করার নেই, তোমারটা তুমি বুঝে নাও। ঠিক আছে, আমি রাজি। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। আরিফা ফোন দিল। এই, কি? খাওয়া দাওয়া শেষ করছো? তুমি করছো? হুম। আচ্ছা, তাহলে এখন ঘুমাও। এত তাড়াতাড়ি ঘুমাবে? হ্যাঁ, কারণ আমার সকালে কাজ আছে। বাবা, তোমার আবার কিসের কাজ? আগামীকাল থেকে অফিসের সব কাজ দেখার দায়িত্ব আমার উপর। বিয়ের কয়েকটা দিন পর দায়িত্ব নিতে? বাবা যা ভালো মনে করেছে তাই করেছে। আঙ্কেল যদি দিয়ে থাকে তাহলে আমাদের ভালোর জন্যই করেছে। আচ্ছা, এখন রাখি। ঠিক আছে। তারপর একটা ঘুম দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা নাস্তা করে বাবার সাথে রওনা দিলাম। বাবা এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং সবাইকে বিয়ের দাওয়াত দিল। এরপর বাবা বাসায় চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে কি করব। একটু পর একজন বলল, স্যার, অফিসের জুনিয়র ম্যানেজার নেওয়া হবে। আপনি যদি একটু দেখতেন। আমরা প্রাথমিক কয়েকজনকে সিলেক্ট করেছি। আপনি ভাইবা নিলে বেশি ভালো হতো। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। একটু পরে গেলাম। সবাই বেশ ভালো উত্তর দিচ্ছে। একজনকে বললাম, যদি দেখেন অফিসে কোনো টাকা নেই তাহলে কিভাবে কর্মচারীদের বেতন দিবেন? সে উত্তর দিল, কর্জ করে। আপনাকে কে টাকা কর্জ দিবে? এইভাবে কয়েকজনকে বলার পর একজন আসলো। আমি তো বিশ্বাস করতে পারছি না, এইটা তো রূপা। রূপা প্রথমে আমাকে দেখে একটু কৌতূহলী হয়ে গিয়েছিল, তারপর নিজেকে সামলিয়ে নিল। যদি দেখেন অফিসে টাকা নেই তাহলে কর্মচারীদের বেতন দিবেন কিভাবে? অফিসের চেক বইয়ে টাকার পরিমাণ লিখে দিব। এরপর একজন প্রশ্ন করলো। বললাম, এর চাকরি কনফার্ম করুন। এরপর রূপাকে বললাম যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। একটু পর রূপা আসলো। ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসো। কিছু বলবেন স্যার? মজা করো আমার সাথে? এটা অফিস, তাই বললাম। আগামী শুক্রবার আমার বিয়ে, তুমি কিন্তু আসবে। দাওয়াত যেহেতু পেয়েছি তখন আসবো। তাহলে এখন আসি। আর শোনো, একটা কথা, বেতন পেলে আমার ট্রিট কিন্তু দিতে হবে। অবশ্যই দিব। তাহলে এখন আসি, বাসায় যেতে হবে। এমন সময় আরিফা আমার রুমে এলো। এই রূপা তোমার অফিসে কেন? ও এই অফিসে চাকরি নিয়েছে আর আমাদের বিয়ের দাওয়াত দিলাম। অফিসিয়ালি দিলেই হতো, পার্সোনাল ভাবে দেওয়ার কি আছে? রূপা, তুমি এখন আসো। রূপা চলে গেল। বেশ কিছুক্ষণ চললো আরিফার বকবক। আরিফা, তুমি কিন্তু কথা দিয়েছিলে আমার সাথে আর বাজে ব্যবহার করবে না। তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি আমার বন্ধুদেরকে অপমান করছো। আচ্ছা রূপা, কি ভাববে? ভাববে আমাকে ভালোবাসার চেয়ে বেশি বেশি সন্দেহ করো। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। অফিসে আসছো কেন? তুমি নাকি খাওয়া দাওয়া করনি, তাই আসছি। দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, বসো, আমি ব্যবস্থা করছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আরিফাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় ফিরলাম। রাতে আরিফা ফোন দিল। কিছু বলবা? আগামীকাল গায়ে হলুদ, তুমি কি একটু বাড়িতে আসতে পারবা? আজকেই তো দেখা হলো। যখন মন চাইবে তখন দেখা করবে।
কোনো সমস্যা আছে তোমার? না, কোনো সমস্যা নাই, তবে আমার একটা পার্সোনালিটি আছে। আমার সাথে তোমার কোনো পার্সোনালিটি চলবে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। একটা ঘুম দিলাম। সকালে মানুষের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বাড়িটা সাজানো হচ্ছে, অনেক মেহমান আসছে। তানিশার জামাই বাড়ি থেকে অনেক মানুষ আসছে। পারভেজ ফ্রেশ হয়ে নাস্তা করে নে। আচ্ছা। নাস্তা করে বসে আছি, এদিক সেদিক বাচ্চাদের ছোটাছুটি। বিয়ের আমেজ কিছুটা অনুভব করতে পারলাম। একটু পর মিজান সাইদ ওদের বউ নিয়ে এলো। আমি মিজানের স্ত্রী, সাইদ স্ত্রী, দুলাভাই, তানিশা মিলে আড্ডা দিচ্ছি। এমন সময় আরিফা ফোন দিল। কি হলো, কিছু বলবা? তোমাকে দেখতে ইচ্ছে করছে। পাগলামি করছো কেন? তুমি যেভাবেই হোক একটু আসবা। লোকে জানলে কি বলবে? আমি এত কিছু বুঝি না। আর শোনো, আসার সময় আইসক্রিম নিয়ে আসবে। তানিশা তোমার জন্য আইসক্রিম নিয়ে যাবে। আমি বলছি আসতে তো আসবে, না আসলে খবর আছে। চেষ্টা করব। না এলে খবর করে ছাড়বো। সন্ধ্যায় আরিফাদের ওখানে গায়ে হলুদ দেওয়ার জন্য অনেক মেহমান এলো। সাথে আফিফা আর রাব্বানিও এসেছে। তারপর গায়ে হলুদ দেওয়া শেষ হলো। এখন আমাদের এখান থেকে যেতে হবে। আরিফা তো ফোনের উপর ফোন করছে। আমি কিভাবে যাব বলো? এইটা সম্ভব নয়। আমি তো এত কিছু জানতে চাইছি না। আমি মেনে নিতে পারলে কার কি সমস্যা? চেষ্টা করব। না এলে খবর আছে। কি হয়েছে? আমার সাথে অনেক বাচ্চা বসে আছে, আমার কিছু করার নাই। ক্ষমা করো। আর আগামীকাল তো দেখা হচ্ছে। তোরে দেখা করতে বলছি, তুই দেখা করবি। তুই আমার কোনো কথা শুনিস না। তোরে তো আমি খাইছি। এমন পাগলামি করছো কেন? আজকে আমার সাথে দেখা না করলে খবর আছে, বলে দিলাম। ঠিক আছে, একটু রাত হোক, আমি সব ব্যবস্থা করছি। ভালো করে বলেছিলাম বাবু, তখন শোনুনি। এখন লাইনে আসছো তো একটু তেরা হয়ে। আল্লাহ যদি আমার উঠাই নিত তাহলে মনে হয় বেঁচে যেতাম। এত সহজে ছাড়ছি না। আমিও সাথে সাথে মরে যাব, আর তোমার কবরের পাশে কবর দিতে বলে যাব। ঠিক আছে, দেখা যাবে। গায়ে হলুদ দিয়ে সবাই চলে আসছে। মিজান সাইদ আমার সাথে এক জায়গায় যেতে হবে। কয়? আরিফা দেখা করতে বলছে। ঠিক আছে, তুই বাইরে আয়। তারপর বাহিরে গিয়ে মোটরসাইকেল নিয়ে বের হলাম। কিছুক্ষণের মধ্যে চলে এলাম। আমি মাস্ক লাগিয়ে মিজান আর সাইদের সাথে ভিতরে গেলাম। একটু আগে এখানে আমি আমার ফোনটা ফেলে গেছি, কোথায় রেখেছি একটু খুঁজে দেখতে হবে, তাই এলাম। তোমরা সবাই একটু বাহিরে যাও। সবাই বাহিরে গেলে আরিফা বলে, আমার আইসক্রিম কোথায়? আনতে পারিনি গো। কেন? এখন আমি আইসক্রিম খাওয়াতে পারবো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে আন্টিকে ডাকতে শুরু করলো। এই কি করছো? আবার চিৎকার দিল। আমি আর কোনো কিছু না বলে কিস করে বসলাম। আরিফা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটু পরে ছাড়লাম। আর একটু হলে আমি মরেই যেতাম। এখন আমি আসি। ধন্যবাদ আসার জন্য। চলি। তারপর বাসায় ফিরে এলাম। আজকে আর তেমন ঘুম হলো না। সকালবেলা নাস্তা করার পর মজা করতে সবাই ব্যস্ত। আমি আরিফার সাথে কথা বলছি। জুম্মার নামাজের পর বর্ষায় যে রওনা দিলাম। সব আজকে তো আরিফাকে দেখতে পাচ্ছি না। খাওয়া দাওয়া, বিয়ের কাজ শেষ। এতক্ষণ আমি আরিফাকে দেখতে পাইনি। সবের যখন আসার সময় হলো তখন দেখলাম, বাপরে বাপ, এটা তো আরিফা না, মনে হচ্ছে একটা পরী। বেনারসি শাড়িতে দারুণ মানিয়েছে। চোখ ফিরাতে পারছি না। মনে হচ্ছে কোনো পরী জগতের রানী। বিদায় নেওয়ার সময় কান্না করছে, অনেক কান্না করলো। ওর কষ্টটা বুঝতে পারলাম। বিদায় নিয়ে বাসায় এলাম। সবাই নতুন বউ দেখতেছে, কিন্তু ওকে সবাই আগেও দেখেছে। এখন অন্যভাবে দেখছে, এখন বউ হিসেবে দেখছে। আমি ছাদে চলে এসেছি। রাতের 11টার দিকে দুলাভাই আমাকে নিয়ে আমার রুমে দিয়ে গেলেন। আমি ভিতরে যেতেই সবাই রুম থেকে বের হয়ে চলে গেল। আমি আরিফার পাশে গিয়ে বসে আছি। তুমি গিয়ে দরজাটা বন্ধ করে আসো। ঠিক আছে। এরপর দরজা বন্ধ করে খাটে গেলাম। এবার খাটের নিচে নামো। মানে কি, মজা করছো নাকি আমার সাথে? না, তুমি নিচে যাও। খাটের নিচে নামলাম। আরিফাও খাটের নিচে নামলো। কি মতলব তোমার? একদম চুপ করো। তারপর চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় আরিফা এসে পায়ে ধরে সালাম করলো। আমি মনে মনে অনেক খুশি হয়েছি। তারপর আরিফা বলল, তুমি এবার খাটে যাও, আমি একটু আসছি। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে গহনাগুলো খুলে খাটে আসলো। আমি আর কখনো তোমাকে তুই তুই করে বলবো না, তোমার উপর হাত তুলবো না। আরো আগে বিয়ে করলে এতদিন তাহলে কোনো সমস্যাই ছিল না। তবে কোনো মেয়ের সাথে কথা বললে একেবারে খুন করে ফেলবো। ঠিক আছে, কখনো তাকাবো না। যাও, এখন ঘুমাও। ঘুমাবো মানে?
তুই উত্তর দিকে তাকিয়ে ঘুমাও, আমি দক্ষিণ দিকে তাকিয়ে ঘুমাই, কারণ তুমি বলছো কোনো মেয়ের দিকে না তাকাতে। এই মজা করো আমার সাথে? তুমি বলছো মেরে ফেলবে, তাই জীবন বাঁচাতে এইটাই করতে হবে। আরিফা কোনো কথা সুযোগ দিল না, আগেই জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর তারপর কি হলো না জানলেও চলবে, তবে আজকে আমাদের বিয়ের 2 বছর হয়েছে। আমরা